Welcome to our channel Gitanjali. Click the like and subscribe button. Don't forget to click the bell icon. If you have any query, please let us know in the comment section. আলো আমরা জানি লাইট জ্বালালে আলো বের হয়, কিন্তু আমরা কি কখনো এটা ভেবে দেখেছি লাইট জ্বালালে কি এমন বের হয় যার জন্য আমরা দেখতে পাই? কিংবা এই পেন্সিল, আমরা জানি পেন্সিলকে জলে ডোবালে কিছুটা এরকম দেখতে লাগে। আমরা ক্লাস 8-এ পড়েছি এর কারণ হলো প্রতিসরণ, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি কেন এটা হয়, কিভাবে হয়? আমরা কি কখনো এটা প্রশ্ন করেছি? আলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ পার্থিব রয় অ্যান্ড ইউ আর ওয়াচিং মি অন গীতাঞ্জলি চ্যানেল। সো আজকে আমাদের আলোচনার টপিক সবাই বুঝতেই পারছো, আলো। সো লেটস স্টার্ট। সো আজকে আমাদের আলোচনা টপিক আলো। আলোর আন্ডারে যে ফার্স্ট সাব টপিকটা আমাদের আছে সেটা হলো গোলীয় দর্পণে আলোর প্রতিফলন। এখন দর্পণ শব্দটির সঙ্গে আমরা সবাই পরিচিত, আমরা সবাই দেখেছি দর্পণ বা আয়নাকে। ফর এক্সাম্পল, এটি আমার হাতে একটি দর্পণ বা আয়না রয়েছে। তো এখন এই দর্পণ বা আয়না কাকে বলে? আমরা যদি দেখতে পারি যে এই দর্পণ বা আয়নার মধ্যে যদি আলো পড়ে তবে সেটি কিন্তু রিফ্লেক্ট হচ্ছে বা সেটি প্রতিফলিত হচ্ছে। অর্থাৎ দর্পণ আদতে একটি প্রতিফলক তল যার দ্বারা আলো প্রতিফলিত হয়। কিন্তু দর্পণ কি শুধু একটি প্রতিফলক তল? ফর এক্সাম্পল, আমি যদি এর মধ্যে বোর্ডের তলটাকে কনসিডার করি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো যে বোর্ডের এই তলের মধ্যে আলো পড়লে সেটিও কিন্তু এখানে প্রতিফলিত হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে টিউবলাইটের থেকে আলো আসছে এবং প্রতিফলিত এই ক্যামেরায় ঢুকছে, যার ফলে কিন্তু তোমরা আমাকে দেখতে পাচ্ছ। সো এটাও একটা প্রতিফলক তল, এটিও একটি প্রতিফলক তল। তা বলে কি এটিকে দর্পণ বলা যায়? না, দর্পণ এটা না। তাহলে এটার মধ্যে আরেকটা কি এমন বৈশিষ্ট্য আছে যেটা এর মধ্যে নেই? তোমরা এই মুহূর্তে মোবাইলটিকে দেখতে পাচ্ছ যার মধ্যে ভিডিওটি শ্যুট হচ্ছে, কিন্তু এর দ্বারা কিন্তু তোমরা সেই মোবাইলটিকে দেখতে পাচ্ছ না যেটার মধ্যে এই মুহূর্তে ভিডিওটি শ্যুট হচ্ছে। অর্থাৎ দর্পণ হলো এমন একটি প্রতিফলক তল যা প্রতিবিম্ব গঠনে সক্ষম, কিন্তু এই বোর্ডের যে তলটি এই মুহূর্তে রয়েছে এটি কিন্তু প্রতিবিম্ব গঠন করতে সক্ষম নয়। এটির মধ্যে কেবলমাত্র আলো প্রতিফলিত হয়, কিন্তু কোনো প্রতিবিম্ব তৈরি হয়। কিন্তু দর্পণের মধ্যে সর্বদা প্রতিবিম্ব তৈরি হয়। অর্থাৎ দর্পণ কি? দর্পণ হলো এটি একটি প্রতিফলক তল যা আলোক উৎসে প্রতিবিম্ব গঠনে সক্ষম। অর্থাৎ দর্পণ এমন একটি প্রতিফলক তল যার দ্বারা কিন্তু আমরা আলোক উৎসে প্রতিবিম্ব তৈরি করতে পারব। এখন আমাদের এখানে বলেছে গোলীয় দর্পণে আলোর প্রতিফলন। এখন আমি একটু আগে যে দর্পণটি তোমাদেরকে দেখালাম, এটিকে একটি গোলীয় দর্পণ না, এটি একটি সমতল দর্পণ। আমরা সবাই জানি এটি একটি সমতল দর্পণ। তো গোলীয় দর্পণ কাকে বলে? গোলীয় দর্পণ হলো এমন একটি প্রতিফলক তল যা কোনোরূপ গোলকের অংশ। ফর এক্সাম্পল, এখানে যদি আমি একটি গোলীয় তল কল্পনা করি এবং এটি যাচ্ছে কি এই গোলকটির অংশ, সম্পূর্ণ গোলকটি ডটেড লাইন দিয়ে দেখিয়েছে এখানে। তো এই যে তলটি, এই যে প্রতিফলক তলটি, এটাকে কিন্তু আমরা গোলীয় দর্পণ বলবো। কেন? কারণ এটি একটি গোলীয় তলের অংশ। এবার এটার প্রতিফলক তল ভেতরের দিকেও হতে পারে কিংবা বাইরের দিকেও হতে পারে, সেই অনুযায়ী এটাকে আবার দুটিভাবে ভাগ করা হয়। কিন্তু গোলীয় দর্পণ আমরা তাকেই বলবো যেটি কোনো না কোনো গোলীয় তলের অংশ। অর্থাৎ এটি একটি সমতল দর্পণ, এটি কিন্তু কোনো গোলীয় দর্পণ না। সো আমাদের এখানে বলেছে গোলীয় দর্পণে আলোর প্রতিফলন। সুতরাং আমাদের এখন আলোচনার বিষয় গোলীয় দর্পণ, সমতল দর্পণ না। সো ধরলাম আমাদের এখানে একটি গোলীয় দর্পণ দেওয়া আছে। এখন একটি গোলীয় দর্পণ এর ভেতরের তল প্রতিফলক তল নাকি বাইরের তল প্রতিফলক তল, তার উপর ভিত্তি করে গোলীয় দর্পণকে দুভাগে ভাগ করা যায়। যে গোলীয় দর্পণের ভেতরের তলটি প্রতিফলক তল তাকে বলে অবতল দর্পণ,
আর যে গোলীয় তলের বাইরের তল যে প্রতিফলক তল তাকে বলে উত্তল তল। এখন গোলীয় দর্পণ সম্পর্কিত কয়েকটি রাশি আমাদেরকে জানতে হবে, সেগুলি কি কি দেখা যায়। তো এখানে আমার একটি গোলীয় দর্পণ দেওয়া আছে। এখন এই গোলীয় দর্পণটি সম্পর্কিত বিশেষ কিছু রাশি যেগুলো আমাদের জানতে হবে সেগুলি একে একে দেখা যায়। প্রথমে যেটা আমাদের জানতে হবে সেটি হলো বক্রতা ব্যাসার্ধ, বক্রতা কেন্দ্র। এখন বক্রতা কেন্দ্র কাকে বলে? বক্রতা কেন্দ্র হলো একটি গোলীয় দর্পণ যে গোলকটির অংশ, অর্থাৎ গোলীয় দর্পণটি এক্ষেত্রে এই গোলকটির অংশ, তার যে কেন্দ্র সেটাকে যদি ও নাম দেওয়া হয় সেক্ষেত্রে বক্রতা কেন্দ্র আমার কি হলো? ও। অর্থাৎ একটি গোলীয় দর্পণ যে গোলীয় তলের অংশ তার যে কেন্দ্র তাকে বলে বক্রতা কেন্দ্র। দ্বিতীয় যেটা আমাদের যে রাশিটি আমাদের জানতে হবে তা হলো বক্রতা ব্যাসার্ধ। দিস ইজ ভেরি সিমিলার টু বক্রতা কেন্দ্র। বক্রতা ব্যাসার্ধ হল একটি গোলীয় দর্পণ যে গোলীয় তলের অংশ তার যে ব্যাসার্ধ হয়, অর্থাৎ এক্ষেত্রে ওপি। এক্ষেত্রে ওপি হলো আমার বক্রতা কেন্দ্র। দিস টু আর ভেরি সিমিলার। নেক্সট যেটা আমাদের জানতে হবে সেটা হলো মেরু। মেরু কাকে বলে? একটি গোলীয় তল বা একটি গোলীয় দর্পণ, একটি গোলকের একটি অংশ, একটি গোলীয় তলের একটি অংশ হলো একটি গোলীয় দর্পণ, তার যে কেন্দ্রটা, অর্থাৎ গোলীয় দর্পণটি এখান থেকে এতটা বিস্তৃত, এই টোটাল যে লেন্থটা আমাদের এখানে দেওয়া আছে তার যে কেন্দ্রটা, এক্ষেত্রে যদি পি, সেটিকে এটা মেরু বলে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের মেরু হলো ওপি। নেক্সট যেটা আমাদের আছে সেটা হলো প্রধানক। এখন প্রধানক্ষ কাকে বলে? প্রধানক্ষ কিছুই নয়, বক্রতা কেন্দ্র এবং মেরু সংযোগকারী সরলরেখা, যেটি অসীম পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ ও আর পি এদের যে সংযোজক সরলরেখাটা, ও আর পি যে সংযোজক সরলরেখাটা সেটাকে হচ্ছে প্রধানক্ষ বলে। কিন্তু এটি কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ এদিকে এটা অসীমে বিস্তৃত, ওইদিকে এটা অসীমে বিস্তৃত, একেই বলে প্রধানক্ষ। তো প্রধানক্ষ এক্ষেত্রে হলো ওপি, এটি অসীম পর্যন্ত বিস্তৃত। এছাড়া আমাদের যেটা আছে সেটা হলো উন্মেষ। উন্মেষ বা অ্যাপারচার। এখন উন্মেষ দু রকমের হয়, একটি হলো রৈখিক উন্মেষ, একটি হলো কৌণিক উন্মেষ। তো রৈখিক উন্মেষ কাকে বলে? এক্ষেত্রে গোলীয় দর্পণটি, সাপোজ এটা এই পয়েন্টটাকে আমরা নাম দিলাম এম, এই পয়েন্টটাকে নাম দিলাম এম প্রাইম। গোলীয় দর্পণের যে বিস্তার সেটা হলো এম এম প্রাইম, অর্থাৎ একটি গোলীয় তলের এম এম প্রাইম অংশকে নিয়ে গোলীয় দর্পণটি গঠিত হয়েছে। এক্ষেত্রে এম এবং এম প্রাইমের যে দূরত্বটা, এটাকেই বলা হয় রৈখিক উন্মেষ। অর্থাৎ রৈখিক উন্মেষ যেটা, রৈখিক উন্মেষ যেটা সেটা হলো আমাদের এম এম প্রাইম। এখন কৌণিক উন্মেষ কাকে বলে? কৌণিক উন্মেষ হলো এই যে এম এবং এম প্রাইম, অর্থাৎ এই যে টোটাল যে দর্পণটা সেটি বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ এক্ষেত্রে কৌণিক উন্মেষ হলো এই কোণটা। এক্ষেত্রে এটি 180 ডিগ্রি আছে, বাট এটি যে কোনো কোণ হতে পারে। এম অর্থাৎ কৌণিক যে উন্মেষ, কৌণিক উন্মেষ হলো আমাদের অ্যাঙ্গেল এম ও এম প্রাইম, এটাকে আমাদের কৌণিক উন্মেষ বলে। সো এটা সংজ্ঞাগুলোর বোর্ডে লিখিনি, কারণ সব বইতে এটা সংজ্ঞা দেওয়া আছে, এবং ব্যাপারটা যদি ভালো করে বুঝে নেওয়া যায় সংজ্ঞাগুলো নিজে লিখতে পারা যায়। সো এটা হলো গোলীয় দর্পণ সম্পর্কিত কয়েকটি রাশি। আবার আরেকবার বুঝিয়ে দিচ্ছি। বক্রতা কেন্দ্র হলো একটি গোলীয় দর্পণ যে গোলীয় তলের অংশ তার যে কেন্দ্র তাকে বক্রতা কেন্দ্র বলে, এবং এক্ষেত্রে সেটা হলো ও। বক্রতা ব্যাসার্ধ কাকে বলে? সরি, এটা বক্রতা কেন্দ্র লিখেছে, এটা বক্রতা ব্যাসার্ধ হবে। বক্রতা ব্যাসার্ধ কাকে বলে? গোলীয় দর্পণটি যে গোলীয় তলের অংশ তার যে ব্যাসার্ধ তাকে বলে বক্রতা ব্যাসার্ধ। মেরু,
গোলীয় দর্পণের বিস্তার যতটুকু তার যে মধ্যবিন্দু তাকে বলে মেরু। অর্থাৎ এক্ষেত্রে পি বিন্দুটি হলো মেরু। প্রধান অক্ষ কাকে বলে? মেরু এবং বক্রতা কেন্দ্রের সংযোজকারী সরলরেখা, যেটা অসীম পর্যন্ত বিস্তৃত। এটা সবসময় মনে রাখতে হবে যে প্রধান অক্ষ কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত। আর ফাইনালি যেটা উন্মেষ, উন্মেষ দুরকম, আগে বলেছে রৈখিক উন্মেষ এবং কৌণিক উন্মেষ। রৈখিক উন্মেষ কাকে বলে? গোলীয় দর্পণের বিস্তার যতটা সেই দুটো বিন্দুর সংযোজন সরলরেখা, অর্থাৎ এম এবং এম প্রাইম যে সরলরেখাটা সেটা হলো রৈখিক উন্মেষ। কৌণিক উন্মেষ, গোলীয় দর্পণের বিস্তার যতটুকু সেই দুটি বিন্দু বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ অ্যাঙ্গেল এম ও এম প্রাইম, এক্ষেত্রে হলো কৌণিক উন্মেষ। এখন ছবি অনুসারে এটা 180 ডিগ্রি, কিন্তু এটা অন্য যে কোনো কোণ হতে পারে। সো এটা হলো গোলীয় দর্পণ সম্পর্কিত কয়েকটি রাশি। এখন আমরা দেখবো গোলীয় দর্পণের প্রধান অক্ষ কাকে, প্রিন্সিপাল। সো এখন আমরা দেখবো গোলীয় দর্পণের মুখ্য ফোকাস কাকে বলে। এখানে আমরা ধরে নিচ্ছি এখানে একটি অবতল দর্পণ আমাদের দেওয়া আছে। এর বক্রতা কেন্দ্র যদি ও হয় এবং মেরু যদি পি হয়, সেক্ষেত্রে ওপি হবে এর প্রধান অক্ষ। সো এর মুখ্য ফোকাস বলতে বোঝায় প্রধান অক্ষের সমান্তরালে আগত কিছু সমান্তরাল রশ্মিগুচ্ছ দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তাকে বলে প্রধান অক্ষের মুখ্য ফোকাস। অর্থাৎ কিছু সমান্তরাল রশ্মিগুচ্ছ যখন দর্পণে আপতিত হবে, আপতিত হওয়ার পর সেটি দর্পণের প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। এই বিন্দুটিকে বলে মুখ্য ফোকাস বা এটা হলো অবতল দর্পণের মুখ্য ফোকাস। এখন অবতল দর্পণের উত্তল দর্পণ দুটোর ক্ষেত্রে মুখ্য ফোকাসের সংজ্ঞাটি একটু আলাদা। তো এখন উত্তল দর্পণের মুখ্য ফোকাস বলতে কী বলতে, এখন আমরা দেখব উত্তল দর্পণের ক্ষেত্রে সংজ্ঞাটি কীরকম। তো আমরা জানি উত্তল দর্পণের ক্ষেত্রে এর বাইরের তলটি প্রতিফলন করে, এর ভেতরের তলটি কোনো প্রতিফলন করে না। এখন আমরা যদি ধরে নিই যে এর বক্রতা কেন্দ্র ও এবং এর যে মেরু সেটি পি, এবং এটি যদি প্রধান অক্ষ হয়, এই পয়েন্টের নাম দিলাম এ এবং এই পয়েন্টের নাম দিলাম এম প্রাইম, সেক্ষেত্রে অসীম দূরত্বে অবস্থিত কোনো বস্তু থেকে আগত সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি উত্তল দর্পণে আপতিত হয়, তবে এবং যে প্রতিফলিত রশ্মিগুলি সেগুলিকে আমরা যদি বিস্তৃত করি, পেছনের দিকে বিস্তৃত করি, তখন আমরা দেখতে পাবো যে এটি প্রধান অক্ষের ওপর একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। অর্থাৎ একটি যদি উত্তল দর্পণ রাখা থাকে এবং অসীম দূরত্ব থেকে আগত সমান্তরাল রশ্মিগুচ্ছ এটা থেকে আপতিত হওয়ার পর যে প্রতিফলিত রশ্মিগুলি পাওয়া যায় সেগুলিকে যদি বিস্তৃত করা পেছনের দিকে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে সেই একটি নির্দিষ্ট বিন্দু থেকে রশ্মিগুলো অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। অর্থাৎ মনে হবে যেন প্রধান অক্ষের নির্দিষ্ট বিন্দুগুলি থেকে রশ্মিগুলি নির্গত হচ্ছে। এই যে নির্দিষ্ট বিন্দু সেটিকে বলা হয় এর প্রধান অক্ষ, মুখ্য ফোকাস বা এফ। অর্থাৎ উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাসের সংজ্ঞাটি কীরকম হয়? অসীম দূরত্বে অবস্থিত কোনো বস্তু থেকে আগত সমান্তরাল রশ্মিগুচ্ছ উত্তল দর্পণে আপতিত হওয়ার পর প্রতিফলিত রশ্মিগুলিকে পেছনের দিকে বিস্তৃত করলে সেগুলি প্রধান অক্ষের উপর যে নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হয় উত্তল দর্পণের মুখ্য ফোকাস। তা এখন আমরা দেখবো ফোকাস দৈর্ঘ্য কাকে বলে এবং ফোকাস দৈর্ঘ্য ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কিত কী। তো এখানে আমরা একটি অবতল দর্পণ কনসিডার করেছি। এর ফোকাস মুখ্য ফোকাসটির আমরা নাম দিয়েছি এফ, এবং এফপি যে দৈর্ঘ্যটা সেটাকে আমরা বলি ফোকাস দৈর্ঘ্য। এটাকে আমরা ধরে নিচ্ছি এফ, এবং ওপি হলো বক্রতা ব্যাসার্ধ, এটাকে আমরা ধরে নিচ্ছি আর। এখন এই রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরালে আগত হয়ে অবতল দর্পণে আপতিত হয়ে এফ বিন্দুতে মিলিত হয়। আমরা ধরে নিচ্ছি আপতন কোণ আই, এবং প্রতিফলনের সূত্রানুসারে আমরা জানি প্রতিফলন কোণ হবে আই। অর্থাৎ ত্রিভুজ ও এন এফ এর ক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি অ্যাঙ্গেল ও এন এফ ইজ ইকুয়ালস টু আই।
আবার আমরা যদি দেখি এ এন প্যারালাল ওপি, সো এবং ও এন ভেদক। সুতরাং আমরা কি বলতে পারি যে এই দুটি কোণ পরস্পর একান্তর কোণ, এবং সেক্ষেত্রে বলা যায় যে অ্যাঙ্গেল এন ও পি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এন ও এফ ইকুয়ালস টু আই। অর্থাৎ ত্রিভুজ ত্রিভুজ ও এন এফ এর ক্ষেত্রে অ্যাঙ্গেল ও এন এফ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এন ও এফ, অর্থাৎ ও এফ ইজ ইকুয়ালস টু এন এফ। সুতরাং এখান থেকে আমরা পাচ্ছি যে ত্রিভুজ ও এন এফ এর ক্ষেত্রে angle ONF is equals to I, and here AN is parallel to OP and ON হচ্ছে ভেদক। সেক্ষেত্রে angle NOP equals to angle NOF equals to I, কারণ এটা একান্তর কোণ। তো আমরা এখান থেকে পাচ্ছি যে angle ONF equals to angle NOF, যেটা ডাইরেক্টলি ইমপ্লাই করে যে OF equals to NF। এখন উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে আমরা জানি যে উপাক্ষীয় রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে মেরু খুব কাছাকাছি ও দর্পণে আপতিত হয়। সেক্ষেত্রে NF is near equals to FP, which is focal length F, অর্থাৎ OP equals to OF plus FP equals to 2 into FP। এখান থেকে আমরা ডাইরেক্টলি বলতে পারি OP আমরা জানি R, OP আমরা জানি R এবং FP আমরা জানি F। সুতরাং এখান থেকে আমরা ডাইরেক্টলি বলতে পারি R equals to 2F। এটি হলো বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। সো আজকের মতো ভিডিওটি এতটুকু। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কর, ভিডিওটি শেয়ার কর এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর। সেখানে এরকম আরও অনেক এডুকেশনাল ভিডিও আছে এবং আমরা রেগুলার এরকম ভিডিও পোস্ট করি। এছাড়া তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Let it go, make my body go. Take our bodies higher and higher.